হয়ে উঠল। রাত মনে মনে কল্পনা আঁকলো একদিন রুদ্ধ বসাবে তাকে এমন এক ঝর্ণার কিনারে নিয়ে। ততদিন সে না হয় শুধু অপেক্ষার প্রহরে ভালোবাসবে এই শান্তিতে, এই জলধ্বনি ছোঁয়াকে, এই রোদের চুমু আর এই অপেক্ষাকে। একটা পাখি হঠাৎ উড়ে গেল তার মাথার উপর দিয়ে, আর রাত নিঃশব্দে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। ঝর্ণার নিচে গিয়ে শুভ্রা প্রথমে মাথা নিচু করে পানির নিচে দাঁড়িয়ে পড়ল। তার চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করে যেন অনুভব করছে সমস্ত ক্লান্তির ধুয়ে যাওয়া। হঠাৎ করে পাশ থেকে আহু এসে তাকে হালকা করে ধাক্কা দিল। তাদের ভেতরে সেই চিরচেনা খুনসুটি যেন আবার জেগে উঠল। একটু পরে শুরু হলো পানি ছিটানোর খেলা। কার আগে কে ভিজিয়ে দিতে পারে সেই প্রতিযোগিতা যেন কিশোরী বয়সের সেই দিনের মতো ফিরে এলো। আহু একবার পেছনে গিয়ে দাঁড়ালো, আবার হঠাৎ সামনে এসে পায়ের ছাপ ফেলে ছিটিয়ে দিল শুভ্রার গায়ে পানি। শুভ্রা শাড়ির আঁচল সামলে উঠে দৌড়ে গেল অন্যদিকে, কিন্তু পা পিছলে পড়ে গেল কোমল পাথরের ওপর। দুজনেই হাসিতে ফেটে পড়ল। রাত দূর থেকে দেখছে আর ফোনে ভিডিও করছে। কিছুক্ষণ পর তারা পাথরের একটা সমতল জায়গায় বসে পড়ল। চুপচাপ বসে রোদ আর পানির গন্ধ মেশানো বাতাসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। মাঝে মাঝে চোখ খুলে তারা পাহাড়ের গায়ে পড়া আলোর জলভেজা রোদেলা ছায়া দেখছিল। আহু পাথরে বসে নিজের ভেজা চুল থেকে পানি ঝাড়ছে, আর শুভ্রা এক পায়ে দাঁড়িয়ে অন্য পায়ের পায়েল খুলছে। তারপর গায়ে বাথরফ জড়িয়ে চুপচাপ তিনজন বসে রইল সেখানে। অপরদিকে দুই প্রেমিক পুরুষ উকুর হয়ে গালে হাত দিয়ে বসে ঘড়ি দেখছে আর অপেক্ষা করছে তার প্রিয়সীদের আসার। 15ই সেপ্টেম্বর, শরৎকাল। নীল আকাশে পেঁচা তুলোর মতো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে একে অপরের গায়ের সঙ্গে মিশে। হাওয়ায় মিঠাই মতো মনে হলো রাতের মেঘগুলোকে। মনে পড়ে গেল রুদ্ধের সাথে কাটানো সেই বিকেলের কথা, যেখানে তাকে ক্যান্ডি ফ্লস কিনে দিয়েছিল রুদ্ধ। সাজেক ভ্যালির হ্যালিপ্যাডে আছে এখন তারা। সাজেক রিসর্ট এলাকাতেই অবস্থিত এবং এটি তুলনামূলকভাবে সমতল এবং খোলা একটা জায়গা। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে অনেকেই ভিড় করে। এটাকেই অনেক পর্যটক মাঠ বা খোলা জায়গা হিসেবে অভিজ্ঞতা করে থাকেন। সকাল কিংবা বিকেলে এখানে দাঁড়ালে মনে হয় আকাশটা একটু বেশি কাছাকাছি। খুব ভোরবেলায় রাতেরা এসেছিল এখানে। রাত আজ ব্লু রঙের একটা পাতলা লম্বা গাউন পরেছে, জামাটার হাতা শর্ট, লম্বা কালচে বাদামে চুলগুলো ছেড়ে রেখেছে রাত। হাতে রুদ্ধের দেয়া শুভ্রতা চুড়ি, চুড়ির গায়ে ব্যবহার করা হয়েছে শঙ্খ বা ঝিনুক খোল। এগুলো সাদা ও চকচকে, প্রকৃতির ছোঁয়া আনে এই অলঙ্কারে। চুড়ির মাঝ বরাবর বসানো হয়েছে একটি রুদ্রাক্ষ ফল, যার গাঢ় বাদামি রং ও গঠন চুড়িটিকে একটি পবিত্র আধ্যাত্মিক ছোঁয়া দেয়। দুপাশে রয়েছে অসংখ্য রূপলি রঙের ঘুঙুর বা ঘণ্টি, যেগুলোর টুপটাপ শব্দে সুরের ছন্দ করছে রাত হাত নাড়ালেই। সবুজ মাটির উপর বসে আছে হাঁটু ভাঁজ করে রাত। আকাশ থেকে পড়ে নেমে আসা নীলাম্বরী পরী লাগছে তাকে। রুদ্ধকে আজ রাতে অনেক মনে পড়ছে। রাতের মনে হলো সে আসলেই অসম্ভব ভাগ্যবতী। সে তার জীবনে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো কাজ অবশ্যই করেছিল, না হলে রুদ্ধের মতো একজন পুরুষের অর্ধাঙ্গিনী হওয়ার সৌভাগ্য সে কখনোই পেত না। রুদ্ধের সঙ্গে তার সংসার জীবনে শুরুটা যতটাই অগোছালো ছিল, এখন তা ঠিক ততটাই গোছালো হয়ে গেছে, অতি যত্নে, অতি আদরে। রোদের মধ্যে খোলা আকাশের নীল সাদা দিকে তাকিয়ে খোলা আকাশকে বলে উঠল, আপনি কখন আসবেন রুদ্ধ? আমার যে আর এই দূরত্বের বিরহ সহ্য হচ্ছে না। রাতের হুট করেই কেন জানি গাইতে ইচ্ছে হলো। চোখ জোড়া ঘুরিয়ে চারপাশ দেখে নিল রাত। না, সে এখন যেখানে বসে আছে এই জায়গাটা আপাতত ফাঁকা, তাহলে একটু সুর তোলাই যায়। রাত আকাশের দিকে তাকিয়ে গিয়ে উঠল। হেলিপ্যাড এরিয়া জুড়ে মানুষের কোলাহলে ভরে উঠল। সবাই এখানে সূর্যোদয় দেখতে এসেছিল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত সবাই। রুদ্র, আহু তারা একসাথে দাঁড়িয়ে অসংখ্য ছবি তুলছে। শুভ্রাও নিজের ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক প্রকৃতির ছবি তুলতে। রাত একপাশে চুপ করে বসিয়ে তাদের দেখছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, কিন্তু রুদ্রহীন কোনো কিছুই ভালো লাগছে না তার, কেন জানি। শুভ্রা যখন ক্যামেরা নিয়ে প্রকৃতির সুন্দর ছবি বন্দি করতে ব্যস্ত, তখনই তার প্রণয় ক্রুমার সাভি আচমকা হ্যাসকা টানে তার হাত ধরে একটা বিশাল বড় গাছের পেছনে নিয়ে গেল। শুভ্রা সাবিকে দেখে নিজেকে ছাড়িয়ে চিল দিয়ে বলে উঠল, এই লুচুপুচু ছেলে, ছাড় আমাকে, ছাড়। সাহস কত আমার রাজকীয় হাত ধরার! বজ্জাত! সুন্দরী মেয়ে দেখলেই মনের মধ্যে সুসা দৌড়ায় না?
দৌড়াবেই তো। আমার মতো সুন্দরী মেয়ে দেখেছিস তুই কোথাও? জানি তো আমার মতো সুন্দরী মেয়ে দেখে তোর মনের মধ্যে কুচকুচ করছে। ফকিনে মরকে ব্যবহার করতেছো কেন তুমি আমার সাথে? কি করলাম আমি? এক্সকিউজ মি, কে ফকিরনি? হ্যাঁ, এক্কেবারে চোখের নাটা গলায় দেবো। দেখছো তোমার ব্যবহার দেখছো? বিয়ের পর তোমার সাথে থাকলে তো সকালবেলা আমার ডেড বডি পাওয়া যাবে। যা ব্যবহার করো তুমি। এই কি বললি তুই? আরে জান, কি শুরু করলা? এদিকে শুধু একটা হাক দাও। এই খবরদার আসবি না আমার কাছে। আমাকে ধরছিস তো তোর কবজি কেটে হাতে ধরাই দেবো। করলাম কি আমি সেটা বল মা আমার। এই সাবিহর বাচ্চা, এই খাসটা সইরা যা আমার সামনে থেকে। আমি ভাবছিলাম আমার সাথে এরকম কিছু একটা হবে। আমার কাছে কি তোর? যা ওই ধলা চামড়াওয়ালা বিদেশি মাইয়াটার কাছে যা। খুব তো সুন্দর করে দাঁত কেলাইতে কেলাইতে ছবি তুলে দিচ্ছিলি। বদমেশ মহিলা, ছোট্ট হাফ প্যান্ট পরে ধলা পা দুইটা ল্যাংটা করে রাইখা দিছে। আবার তুই তাকাইয়া থাকিস তা দেখিস। আল্লাহ, কি বলো কি তুমি? আমার সরল ফকফকে ধলা চরিত্রে তুমি এমনি কালা দাগ লাগাইতে পারো না? বিশ্বাস করো, কসম লাগে আমার চোখে মহিলার পায়ের দিকে ছিল না। ট্রাস্ট মি জান, আই সোয়ার না বাবা। এ বেটা, আমার কি তোর কানা মনে হয় নাকি তোর চোখ টেরা হয়ে গেছিল তখন? বিশ্বাস কর আমার ফিউচার বাচ্চার মা, তোর ফিউচার বাচ্চার বাপ তুই ছাড়া অন্য মহিলাদের দিকে তাকায়ও না, কসম। বলে পা ধরে বসে পড়ল শুভ্রা সাবির। শুভ্রা তো তাকে খেয়াল করেছে, সেটা খেয়াল করেনি সাবি। সে তো শুধুমাত্র মহিলাটার ছবি তুলে দিচ্ছিল সুন্দর করে। শুভ্রা যে মাঝখান থেকে এত কিছু ভেবে মাইন্ড করে বসে থাকবে তার সে আগে জানলে জীবনেও ওই সোনালি চুলের ধলা মহিলাকে ছবি তুলে দিত না। লোকজন বেশের অনেক দূরে ফাঁকা একটা জায়গায় রুদ্র আর আহু একসঙ্গে বসে আছে আলাদা টাইম স্পেন্ড করার জন্য। রুদ্র আর আহু একে অপরের সাথে চিপকে বসে আছে একদম। রুদ্র আহুর কানে ছোট্ট একটা জংলি ফুল গুজে দিল। তখনই এক বৃদ্ধ দম্পতি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একজোড়া প্রেম যুগলকে এত ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখে তারা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি হানিমুনে এসেছো বাবা? রুদ্র আহুর গালে টুকুস করে চুমু খাবে এমন সময় আচমকা এভাবে বৃদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন শুনে থমকে গেল। চট করে দাঁড়িয়ে গিয়ে মাথা নাড়িয়ে বলল, জি দাদু, জি হানিমনে এসেছি। বিডিআই নিউ অ্যাট আ কাপল, ইউ নো। বলে আহুকে গোতা দিল একটা। রুদ্র চোখ টিপ দিয়ে সে বাবা বলে রুদ্রকে ডাকলেও রুদ্র বেশি সম্মান দেখিয়ে দাদু বলে ডাকল। তা দেখে বৃদ্ধ কপাল কুঁচকে ফেলল। বৃদ্ধ লোকটা তাদের দুজনের দিকে গভীর দৃষ্টি ফেলে পুনরায় দম্ভিক কণ্ঠে বলল, তা তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ঢুলাঢুলি দেখে তো মনে হচ্ছে লাভ ম্যারেজ। আহু বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভান করে মাথাটা নাড়াতে নাড়াতে বলল, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। তখনই রুদ্র মাঝখান থেকে ফোড়ন কেটে বলল, এ বেটি কি বলো, আমাদের তো লাভ ম্যারেজ। আহু কিছুটা অপ্রস্তুত, পরক্ষণে নিজেকে সামলে ঠোঁট ফুরিয়ে নাটক করে বলল, হ্যাঁ, ওই আর কি, লাভ অ্যারেঞ্জ দুটোই। না হলে আমার মতো স্মার্ট সুন্দরী মেয়ে এরকম একটা বলদ ভণ্ড ছেলেকে কেন বিয়ে করবে বলেন? বুঝলেন দাদু, এই ব্যাটা আমাকে কোনো একটা কিছু খাওয়াই পাগল করছে। ছি, আমার তো ভাবলেও অবাক লাগে এই ভণ্ডা ব্যাটা আমার স্বামী। বৃদ্ধা লোকটা আর তার বউ অবাক নয়নে তাকালো আহু আর রুদ্রের দিকে। এ আবার কি ধরনের কথাবার্তা? কিছুক্ষণ তাকিয়ে থেকে রুদ্রকে জিজ্ঞেস করলো, তা তুমি কি কাজ করো বাবা? রুদ্র কিছু বলতে যাবে তার আগেই আহু তাকে বলতে না দিয়ে নিজেই বলে উঠল, আমার জামাই ড্রেন পরিষ্কার করার কাজ করে। ওই যে দেখেন না, বড় বড় বিশাল বিশাল ড্রেন যেগুলো, ওগুলো পরিষ্কার করে। আমার জামাই ম্যাথর, বুঝছেন? চেহারা দেখে বোঝেন না? তারপর আহু রুদ্রের দিকে তাকিয়ে নিজের ওনারা নাকের কাছে নিয়ে নাক চেপে ধরে বলল, ছি, আমার তো ভাবলেই গন্ধ লাগে। রুদ্র হতবাক হয়ে তাকিয়ে রইল তার প্রিয়সীর দিকে। এই মেয়ে শেষে কিনা তাকে ড্রেন পরিষ্কার করার মেথর বানিয়ে দিল। তার আকাশ সমান ভালোবাসার পরিমাণ হিসেবে এই মেয়েটাকে এমন সম্মান দিল। এই কষ্ট রুদ্র কই রাখবে? আর তার উপরে মেয়ে বলে কিনা গন্ধ লাগিয়ে সে এত কষ্ট করে দামি দামি পারফিউম গায়ে ঘষে আসলো যাতে আহু তার খুব সুন্দর স্মেল নিতে তার কাছে আসে। রুদ্র আর দাঁড়ালো না, আহুর বাহু ধরে টানতে টানতে নিয়ে আসলো সেখান থেকে কথার মাঝখানে। আহু অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি হলো
হলো, কোথায় যাচ্ছি আমরা? রিসোর্টে ব্যাট করছি আমরা। আহ, কেন? রুদ্র কোনো উত্তর দিল না। রুদ্রকে চুপ থাকতে দেখে আহু জিজ্ঞেস করে বলল, আশ্চর্য, তোমার ওয়াশরুম পেলে চিপাই চাপাই যে কাজ সেরে নিলেই তো পারো, আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছ? তুমি তো ব্যাটা মানুষ, যেখানে সেখানে দাঁড়িয়ে করতে পারো। রুদ্র কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকলো তার আন্ডা বাচ্চার মায়ের দিকে। এ কোন জাতের বউ, থুকু প্রেমিকা। 11ই সেপ্টেম্বর তারা সাজেক ভ্যালিতে গিয়েছিল। আজ 16ই সেপ্টেম্বর, রাত হয়ে গেছে চারপাশে। রাত 10টা বাজে তখন। তারা তাদের রিসর্টের বাহিরে সামনেই একটা জায়গায় আগুন জ্বালিয়ে চায় নিয়ে গোল হয়ে বসেছে চারজনে। তাদের সবার হাতে গরম কফির মগ, পাশেই বারবিকিউ হতে দিয়েছে তারা। গানের কলি খেলছিল এতক্ষণ তারা সবাই। তখনই আহুর পালা এলো। আহুর পালা এলেই রুদ্র তাকে বলে, ল দিয়ে গাইতে হবে তোমাকে এখন বাবু। রুদ্র চোখ টিপ দিয়ে বলল, এমন কোনো গান আছে নাকি? আহু ঠোঁট ফুলিয়ে বলল, আছে সোনা, আছে, তুমি খুঁজে বের করো, পাবে। তুমি না পারলে তোমার হয়ে আমি গান গেয়ে দিই। রুদ্র আহুকে আদুরে গলায় বলল, হইছে ভাইয়া, থামো। তোমার ভালোবাসা তো দেখি একেবারে উতলায় উতলায় পড়তেছে। শুভ্রা মাঝে ফোরন কেটে বলতে লাগলো, এক্স্যাক্টলি। রুদ্র ভাইয়া, আপনি কেন আপুর হয়ে গান গাবেন? এটা তো চিটিং। রাতও শুভ্রার সাথে একই সুরে বলল। কিন্তু আমার মাথায় তো কোনো গানই আসছে না। আহু আবার অসহায় মুখ করে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি গাও। উপায় না পেয়ে শুভ্রা বলল। রুদ্র সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে গান গেয়ে উঠল। ও ললনা, ও ললনা, ও ললনা, ও ললনা, তুমি আমার মনটা বুঝো না। ও ললনা, তোমার সাথে আমার বনে না। ও ললনা, নাটক বুঝো আবেগ বুঝো না। আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস, তুমি তাই জায়গা দিলা না। তোমার কাছে ছিলাম আমি ফিস লুটার টাইম পাস, পকেট খালি পাই না তোর সুবাস। ও ললনা, তোমার সাথে আমার বনে না। ও ললনা, দেহ দিলা মনটা দিলা না। আর গাইতে পারল না। তার আগেই শুভ্রা ধরাম করে লাফ দিয়ে উঠে বলল, ভাইয়া তোমাকে ল দিয়ে গান গাইতে বলেছে, ও দিয়ে না। আর তোমাকে কে তার দেহ দিল বাট মন দিল না? তোমার এক্স। রুদ্রের এমন গান শুনিয়ে ঠোঁট ফুলে বসলো আহু। এ কেমন গান গাইতে পারল তার প্রেমিক পুরুষ? রুদ্র তাদের কথায় পাত্তা না দিয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, চুপ, আমার না হওয়া সংসারে আর আগুন লাগাস না। এবার আমি জিজ্ঞেস করব, এই শুভ্রা, তুই গান গাইবি এবার? বেশি কথা বলিস তুই। উমু দিয়ে গান গা। ওকে। বলেই খুক করে কেশে সুর তুলল। ও আন্ডা আ মামা উঙ্গে আন্ডা আ, না এটা না। ও আন্ডা আমলা পুরাম আ আন্ডা আহা পুরাম ই আন্ডা ক্যাসে হো হাম, বাটুল্লা বাটুল্লা ক্যারেঙ্গে ক্যারো কুরগাম। রাত আর আহু একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল জোরে। রুদ্র শুভ্রার গান শুনে কপাল কুঁচকে বলল, এইটা কোন ল্যাঙ্গুয়েজে গাইলি বই না আমার? কই থেকে আমদানি করলি? দিস ইজ শুভ্রাস স্পেশাল ল্যাঙ্গুয়েজ। তোমার মতো মূর্খরা এই ল্যাঙ্গুয়েজে গান বুঝবে না, সো শাট আপ। আর তুমি তো চুপ থাকবা ভাইয়া। ওমো দিয়ে গান হয়? এনিওয়ে আহু ভাবি, এবার তুমি। আমার লাস্টে কি ছিল কি জানি, তুমি আ দিয়ে গান গাও। আহু মাথা নাড়িয়ে গান গাওয়ার প্রস্তুতি নিল। রুদ্র দাঁত কপাটি বের করে গালে হাত দিয়ে অপেক্ষা করতে লাগলো। তার আন্ডার মা তাকে নিয়ে মিষ্টি রোমান্টিক গান গাইবে। আহু আর চোখে তাকালো রুদ্রের দিকে, তারপর সুর তুলল। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। আল্লাহ আহু ভাবি, লজ্জা পাচ্ছ কেন? শুভ্রা আহুকে চোখ টিপ দিয়ে বলল, এ মাইয়া, তুই আমার বইয়ের গান থামা দিলি কেন? কি সুন্দর আমার দিকে তাকায় গাচ্ছিল। শুভ্রার মাথায় টোকা দিয়ে বলল রুদ্র, ই আল্লাহ, এত লুতুপুতুই শেষ হয় না। ও খোদা, এ ভাইয়া তুই আমাকে আনছোস কেন? তোরা দুইটা খেললেই পারোস। শুভ্রা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, চুপ, এবার আমার পাল্লা। আর বাপ ফাঁকি, তুমি যে মিউট হয়ে আছো, শেষে কিন্তু গাইতেই হবে।
বলে রাতের দিকে তাকালো। রাতও নীরবে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। তারপর গান ধরল রুদ্র। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্তাল ডাক ডেটিং মারে আমায় চিনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায়। আহু চোখ রাঙিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আরে দাঁড়াও না জান, গান তো এখনো বাকি আছে। রুদ্র পাউট করে আহুর দিকে তাকিয়ে বলল। শুভ্রা আর রাত ওদের দুজনের কাহিনী দেখে হাসতে লাগলো। রাত 11টা বেজে গেছে। তাদের চারজনের বারবিকিউ তৈরি করে খাওয়া দাওয়া শেষের পথে। খাওয়া শেষে তারা আবার 1 কাপ কফি নিয়ে বসেছে। এবার সবাই মিলে রাতকে গান গাইতে জোর জবরদস্তি করতে লাগলো। রাত তাদের চারজনের মধ্যে একবারও গান করেনি। এবার তার পালা। রাতও আর না করল না, আলতো স্বরে গিয়ে উঠল। গাওয়া শেষ হতেই শুভ্রা অবাক নয়নে রাতের দিকে তাকিয়ে শোধালো, ভাবিমণি, তুমি জানো তুমি এত সুন্দর গান করো যে নেশা লেগে যায় তোমার গান শুনলে। তুমি আর ভাইয়া এত আবেগ দিয়ে কিভাবে গান করো বলো তো? রাত শুভ্রার কথায় মুচকি হেসে ফেলল। তখনই রুদ্র হাতের ঘড়ির দিকে তাকিয়ে দৌড় মেরে উঠে গেল। রাত অবাক চোখে সেদিকে তাকালো। কি হলো বুঝল না সে, এভাবে দৌড় মারল কেন। তখনই রুদ্র হাতে একটা পার্সেল নিয়ে হাজির হলো। রাত তখন বাজে 11:58। 17 সেপ্টেম্বরে পা দেবে আর 2 মিনিট পরেই। পার্সেলটা রাতের হাতে দিয়েই তিনজনে উঠে দৌড় মারল রাতকে সেখানে একা ফেলে। রাত কিছু না বুঝে হা করে তাকিয়ে থাকলে কি হলো কি এদের, হুট করে রাত পার্সেল খুলতে খুলতে রাত 12টা বেজে গেছে ততক্ষণে। 17 সেপ্টেম্বর আজ রাতের জন্মদিন। পার্সেলটা খুলতেই রাত থমকে গেল। ভেতরে সুন্দর একটা শুভ্র রঙা শাড়ি আর তার উপরে ছোট ছোট সোনালি রঙের নকশা, কিছুটা জামদানি শাড়ির মতো শাড়িটা। রাত হাত বুলালে শাড়ির উপর শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে। তার মধ্যেই সে দেখতে পেল একটা বক্স, সম্ভবত স্বর্ণের চেন হবে। রাতের ধারণাই সঠিক হলো। সুন্দর একটা স্বর্ণের চেন, চেইনের লকেটে ঝোলানো শুভ্র রঙা বড় একটা গোল মুক্ত, তার পাশে স্বর্ণের একজোড়া চুড়ি রাখা। রাত শাড়ির ভাঁজ খুলে মেলে ধরতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা চিরকুট। রাত চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। চিরকুটে, আমার ছোট্ট বউটাকে জন্মদিনের শুভেচ্ছা। আজ সেই দিনটা যে দিনটাতে আকাশে একটুখানি বেশি নীল রঙের ছোঁয়া লাগিয়ে তোমার আগমন ঘটেছিল আমার জন্য। নীল রাঙা আকাশের মাঝে ভেসে বেড়ানো ছোট্ট নরম তুলতুলে মেঘের মতোই তুমি এসেছিলে। শুধুমাত্র আমার হতেই তোমার আগমন ঘটেছিল। এই দিনটা আমার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ জানো। ভাগ্যিস এই দিনটা এসেছিল, ভাগ্যিস তুমি জন্মেছিলে, না হলে আমি তোমাকে পেতাম কি করে বলো তো? আমার সব আয়ু আমার ছোট্ট সাদা রঙন ফুলটার হোক। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার সাদা রঙনের সুঘ্রাণ নিতে পারি যেন, এই প্রার্থনাই করি। ভালোবাসি প্রিয়তমা, তোমার দিনের প্রথম প্রহর হতে শেষ প্রহর সহ প্রত্যেক প্রহর যেন শুধুই আমি মনে হয়ে থাকে। ভালোবাসি। ছোট্ট একটা চিঠি, যেটা পড়ে মন ভালো হয়ে গেল রাতের। আজ মন খারাপ হচ্ছে না রুদ্রকে মনে পড়ে, বরং মনে হচ্ছে রুদ্র তার পাশেই রয়েছে। অজানা এক শান্তিতে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল রাতের। চোখ বন্ধ করে শাড়ি আর চিরকুটটা বুকের মাঝে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। তখনই পেছন থেকে শুভ্রা ছোট্ট একটা কেক নিয়ে হাজির হলো গান গাইতে গাইতে। তার পেছন পেছন আহু আর রুদ্র আসলো। রাত তাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। শুভ্রা তার সামনে কেকটা ধরে বলল, শুভ জন্মদিন আমার লক্ষ্মী ভাবিমণিকে। শুভ জন্মদিন ভাবি পাখি। রুদ্র একগাল হেসে মিষ্টি করে বলল। শুভ জন্মদিন ভাবি। রুদ্রর পেছন থেকে উকি দিয়ে বলল আহু। এক একে তিনজনেই তাকে উইশ করল। রাতও মুচকি হেসে ধন্যবাদ জানালো তাদের। ছোট্ট একটা তারাবাজি কেকের ওপর ধরানো, সেটা নিভে যেতেই কেক কাটলো রাত। তারপর এক এক করে তিনজনকেই খাইয়ে দিল সে। তারপর এক এক করে রাতের জন্য আনা গিফটগুলো রাতকে দিতে লাগলো তারা তিনজন। শুভ্রা সবার আগে লাফাতে লাফাতে তার গিফট নিয়ে আসলো রাতের কাছে। রাতের সামনে গিফটের বক্সটা ধরেই বলল, এটা আমার, আর ইউনো জানো তো কার পক্ষ থেকে, নাও ধরো। রাত শুভ্রার বলার ধরন দেখেই বলে বুঝে ফেলল সাভি আর সে মিলে গিফটটা কিনেছে তার জন্য। রুদ্র তার বোনের কথা আর আগামাথা কিছুই বুঝল না, তাই তার বোনের মাথায় একটা গাঁটটা মেরে বলল, এভাবে গিফট হাতে দিয়ে দাঁত বের করে কেলাচ্ছিস কেন? কি দিয়েছিস তুই কি? হ্যাঁ আহা ভাইয়া, গিফট হাসতে হাসতে দেয় নাকি কান্না করতে করতে দেয়? হ্যাঁ, আমি তোমাদের মতো নাকি? তারপর রাতের দিকে তাকিয়ে শুভ্রা বলল,
ভাবি তুমি খোলো তো গিফটটা, কত ভালোবেসে কিনেছি তোমার জন্য আমি। শুভ্রার কথা শুনে রাত আলতো হাতে গিফটের প্যাকেট খুলতে লাগলো। গিফটের প্যাকেট খুলতে